সবাইকে স্বাগত নুরনবী একাডেমিতে। আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতিতে অনুপাত হিসাবে আমরা জানি ট্যান, সাইন, কস, সেক, কট, কোসেক ইত্যাদি ব্যবহৃত হয়। কিন্তু আমরা কি জানি যে ট্যান কেন হলো, ট্যান শব্দটা কেন ব্যবহার করা হলো, সেক শব্দটা কেন ব্যবহার করা হলো এবং সাইন শব্দটা কেন ব্যবহার করা হলো? এর রহস্য যদি জানতে চাই তাহলে অবশ্যই ত্রিকোণমিতির বেসিক লেভেলের আলোচনাটা আমাদের জানা থাকতে হবে। আর আজকের আলোচনায় আমি সম্পূর্ণ বেসিকটাই আলোচনা করার চেষ্টা করব। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, যদি আমার লেকচার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। ত্রিকোণমিতির আক্ষরিক অর্থ যদি আমরা জানতে চাই তাহলে পাই হচ্ছে ত্রিকোণমিতি। এখানে আমরা ত্রি শব্দের অর্থ জানি তিন, কোণ শব্দের অর্থ জানি কোণ, আর মিতি শব্দের অর্থ জানি পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির আক্ষরিক অর্থ হলো তিন কোণের পরিমাপ। তিনটা কোণ কার থাকে? বেসিক্যালি ত্রিভুজের থাকে। তো এটা থেকে ত্রিভুজের ত্রিকোণমিতির আক্ষরিক অর্থে আমরা পেলাম তিন কোণের পরিমাপকে ত্রিকোণমিতি বলা হয়। অবশ্যই এই তিনটা কোণ হতে হবে ত্রিভুজের, কিন্তু এই সংজ্ঞায় বা এই আক্ষরিক অর্থে আমরা যেটা পেলাম সেটা শুধুমাত্র ত্রিভুজের কোণের পরিমাপ নিয়ে কথা বলার কথা পাইলাম। আসলে ত্রিকোণমিতিতে ত্রিভুজের শুধুমাত্র কোণ নিয়ে আলোচনা করা হয় না, ত্রিভুজের বাহু, ক্ষেত্রফল সবগুলো বিষয়ই ত্রিকোণমিতির আলোচ্য বিষয়। তাই আমরা ত্রিকোণমিতির এই আক্ষরিক সংজ্ঞাটা ব্যবহার করব না, আমরা ত্রিকোণমিতির তত্ত্বীয় সংজ্ঞাটা ব্যবহার করব। আর এই তত্ত্বীয় সংজ্ঞাটা ব্যবহার করতে চাইলে আমাদের ত্রিকোণমিতির ইংরেজি শব্দটা দরকার। ত্রিকোণমিতির ইংরেজি শব্দটা হলো ট্রাইগোনোমেট্রি। এখানে ট্রাইগোনোমেট্রি, এই ট্রাইগোনো শব্দের অর্থ, এইটুকু শব্দের অর্থ, ট্রাইগোনো শব্দের অর্থ হলো ট্রাইঅ্যাঙ্গেল, যার বাংলা হলো ত্রিভুজ। আর এই মেট্রি শব্দটা আসছে মেজার থেকে, এই মেজার অর্থ হলো পরিমাপ। তার মানে ট্রাইগোনোমেট্রি এর অর্থ হলো ত্রিভুজের পরিমাপ। এখন এই ত্রিভুজের পরিমাপ বলতে আমরা কি বুঝি? ত্রিভুজের পরিমাপ বলতে আমরা বুঝি একটা ত্রিভুজের কোণ, বাহু এবং তার যে ক্ষেত্রফল আছে এই সমস্ত আলোচনায়। তাই তত্ত্বীয় মতে বা তত্ত্বীয় সংজ্ঞায় আমরা ত্রিকোণমিতি বলতে বুঝি গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণ, তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। তাহলে ত্রিকোণমিতিতে আমরা ত্রিভুজের তিনটা কোণ, বাহু এবং ক্ষেত্রফল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ত্রিকোণমিতিতে ত্রিভুজের পরিমাপের ক্ষেত্রে আদর্শ ত্রিভুজ হিসাবে আমরা সমকোণী ত্রিভুজকেই বিবেচনা করব। চলো সমকোণী ত্রিভুজের খুঁটিনাটি সম্পর্কে একটু জানাতে। সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে একটা চিত্র অঙ্কন করেছি এবিসি ত্রিভুজ, যার এই কোণটা বি কোণটাকে আমরা 90 ডিগ্রি কল্পনা করলাম, তাহলে অবশ্যই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের সমকোণের সামনের যে বাহুটা থাকে ওই সামনের বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজের সংজ্ঞাটা কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা অবস্থান করে তাকে অতিভুজ বলে। অতিভুজকে আমি এইচ দ্বারা ডিনোট করব, কারণ অতিভুজের ইংরেজি হলো হাইপোটেনাস। অতিভুজের ইংরেজি হাইপোটেনাস। তাহলে অতিভুজের সংজ্ঞাটা আমরা জানলাম। এখন এই সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত অপর যে দুইটা কোণ আছে তাদের প্রত্যেকেই সূক্ষ্মকোণ, কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তার মধ্যে এই কোণটাই 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটার যোগফল অবশ্যই 90 ডিগ্রি। যদি দুইটার যোগফল 90 ডিগ্রি হয়, ডেফিনেটলি যে কোনো একটা কোণ হবে সূক্ষ্মকোণ। আমরা সমকোণী ত্রিভুজের এই কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করলাম। যদি এই কোণটা সূক্ষ্মকোণ বিবেচনা করে থাকি, তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের সমকোণী ত্রিভুজের বিবেচ্য সূক্ষ্মকোণের, আমরা যেহেতু এই কোণটা বিবেচনা করেছি, সুতরাং বিবেচ্য সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। তাহলে আমরা জানতে পারলাম 2 নম্বরে জানতে পেরেছি অতিভুজ কাকে বলে, 3 নম্বরে জানলাম লম্ব কাকে বলে। লম্ব সংজ্ঞাটা আমি আবার বলছি, সমকোণী ত্রিভুজের বিবেচ্য সূক্ষ্মকোণের, বিবেচ্য শব্দটা বলতে হবে, বিবেচ্য সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। লম্বের ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার। এই জন্য লম্বকে আমি কি দ্বারা প্রকাশ করব? লম্বকে এই জন্য লম্বকে কি দ্বারা প্রকাশ করব? এখন বাকি থাকলো এই বাহুটা, এই বাহুটার সংজ্ঞাটা আমরা দেব। আমরা জানি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ সংলগ্ন অতিভুজ ব্যতীত অপর বাহুকে বলা হয় ভূমি। আবার বলছি, সমকোণী ত্রিভুজে বিবেচ্য সূক্ষ্মকোণের সংলগ্ন অতিভুজ ব্যতীত অপর বাহুকে বলা হয় ভূমি। ভূমিকে আমি বি দ্বারা প্রকাশ করব, কারণ ভূমির ইংরেজি হচ্ছে বেস। তাহলে আমরা 4 নম্বরে ভূমির সংজ্ঞা জানতে পারব। এখন এই এবিসি সমকোণী ত্রিভুজের এই কোণটা সূক্ষ্মকোণ বিবেচনা করায় আমাদের লম্ব হিসাবে বিবেচিত হলো এবি এবং ভূমি হিসাবে পাইলাম আমরা বিসি, আর অতিভুজ 90 ডিগ্রির সাপেক্ষে পেয়েছি আমরা এসি। কিন্তু যদি এই সমকোণী ত্রিভুজটাতেই এ বি সি, এই সমকোণী ত্রিভুজটাতেই যদি এইটাকে আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি, এটা যদি সূক্ষ্মকোণ বিবেচনা করি, তাহলে সংজ্ঞা অনুযায়ী এটা তো অতিভুজ হবে। এখন লম্বের সংজ্ঞা কি? লম্বের সংজ্ঞা হলো সমকোণী ত্রিভুজের বিবেচ্য কোণের সূক্ষ্মকোণের, এই যে এটা আমরা যেহেতু বিবেচনা করেছি, সুতরাং এইটার বিপরীত বাহুকে বলা হবে লম্ব। আর এই বিবেচ্য সূক্ষ্মকোণের সংলগ্ন এই অতিভুজ ব্যতীত অপর বাহুকে বলা হবে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব আর কোনটা ভূমি হবে, এটা ডিপেন্ড করে আমি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণটা কোনটা বিবেচনা করেছি তার উপর ভিত্তি করে। সুতরাং সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি চিন্তা আমাদের কোনো কষ্ট হবার কথা নয়। এখন আমরা দেখব ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মধ্য থেকে যে কোনো 2টি বাহু নিয়ে মোট 6টি অনুপাত তৈরি করা যায়। এই 6টি অনুপাতকে ত্রিকোণমিতিতে সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক ইত্যাদি নামে অভিহিত করা হয়। এখানে সাইন থিটা বলতে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। কট থিটা সমান ভূমি বাই লম্ব। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। আমার প্রশ্ন হলো, এই জায়গাটা আমরা গতানুগতিক ভাবে জানি। প্রশ্নটা হলো, এখানে ট্যান কেন ব্যবহার করা হলো, আর ট্যানের অর্থই বা কি? এখানে সাইনটাকে কেন ব্যবহার করা হলো, আর এখানে সেকটাকে কেন ব্যবহার করা হলো, আর এই কস, কোসেক, কট এদেরই বা নাম কি, এদেরই আসার কারণ কি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এটাই হচ্ছে বেসিক। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে ত্রিকোণমিতির আলোচনাটা বুঝতে আরো সহজ হবে এবং খুব মজাদার। ত্রিকোণমিতিতে এই 6টি অনুপাতের মধ্যে আমরা এখন দেখব ট্যান এর অর্থ কি, সেক এর অর্থ কি, সাইন এর অর্থ কি। আমরা জানি ট্যান এর পূর্ণ রূপ হলো ট্যানজেন্ট, যার অর্থ হলো স্পর্শক। আর এই ট্যানজেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ট্যানজেরা থেকে এসেছে।
সেক এর পূর্ণরূপ হলো সেকেন্ড, সেকেন্ডের অর্থ শ্যাডো, এটা ল্যাটিন শব্দ সেকের থেকে এসেছে। সাইন এর পূর্ণরূপ হলো সাইন, এই শব্দটা ল্যাটিন শব্দ সাইনাস থেকে এসেছে, যার অর্থ খাদ বা গর্ত। মজাদার প্রশ্ন হলো ত্রিকোণমিতিতে স্পর্শক আমরা পেলাম কোথায়? আমরা তো সমকোণী ত্রিভুজে ভূমি, লম্ব, অতিভুজ ব্যতীত স্পর্শক কোনো কিছু পাইনি। সুতরাং কেন আমরা এই ট্যান ব্যবহার করব? স্পর্শক হিসেবে এই ট্যান কেন ব্যবহার করব? সেক হিসেবে কিভাবে ব্যবহার করব? সাইন কিভাবে এলো? ত্রিকোণমিতি নিয়ে মানুষের প্রাচীনকাল থেকেই ধারণা ছিল। তো ত্রিকোণমিতির বিস্তার ঘটেছে ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট গণিতবিদদের দ্বারা, এবং পরবর্তীতে সেটা সম্পাদন হয়েছে মুসলিম গণিতবিদদের দ্বারা, অর্থাৎ আরবিয়ানদের দ্বারা। তো ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন আর্য ভট্টাচার্য। আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত বইয়ে এই ত্রিকোণমিতির সুন্দর ধারণা দিয়ে গেছেন। তার এই ত্রিকোণমিতির ধারণা পাওয়ার জন্য আমাদেরকে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কল্পনা করতে হবে, সেখানে একটি জ্যা অঙ্কন করতে হবে, সেখানে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। চলো আর্যভট্টের 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সাহায্যে আমরা ত্রিকোণমিতির ট্যান, সেক, সাইনের ধারণাটা নিয়ে আসি। মনে করলাম এইটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ 1 মিটার, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ প্রত্যেকটি জায়গায় 1 মিটার, প্রত্যেকটি জায়গায় এর ব্যাসার্ধটা 1 মিটার। মানে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তের বি ড্যাশ হলো একটি জ্যা। এই জ্যায়ের মধ্যবিন্দু হলো এ। আমরা তো জানি মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখাটা জ্যাকে সমান দুটো অংশে ভাগ করে এবং একটা আরেকটার উপর লম্ব হয়, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আবার একটু খেয়াল করে দেখি, এই অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে সি ড্যাশ হলো ছেদক। এখন ছেদক মানে বৃত্তের দুইটা বিন্দুকে ভেদ করে চলে যাবে, এই জন্য সি ড্যাশ হলো ছেদক। এখন এই বৃত্তের এই বিন্দুতে, এই ডি বিন্দুতে আমরা একটি স্পর্শক আঁকবো। স্পর্শক কাকে বলে? যে সরলরেখাটা বৃত্তের পরিধির একটি বিন্দুকে স্পর্শ করে যায় সেই সরলরেখাটাকে ওই বৃত্তের স্পর্শক বলে। তো আমরা এই বৃত্তে সিডি স্পর্শক অঙ্কন করব, যেটা সি ড্যাশ ছেদককে সি বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দু হতে কেন্দ্রের সংযোগ রেখাটা পরস্পরের উপর লম্ব হয়, তাহলে অবশ্যই এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এখন আমরা ত্রিভুজ ও সি ডি এত এ দেখব, এই কোণটা 90 ডিগ্রি, কোণ সিডি ও সমান 90 ডিগ্রি। যদি কোণ সিডি 90 ডিগ্রি হয়, তাহলে এই 90 ডিগ্রি কোণের এই বিপরীত বাহু হচ্ছে ওসি। সুতরাং ওসি কে আমরা বলবো এখানে অতিভুজ। আর এইটা এই স্পর্শ ছেদক এবং এই ব্যাসার্ধের মধ্যবর্তী এই সূক্ষ্ম কোণটাকে আমরা কল্পনা করলাম থিটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ও সি ডি এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব। তাহলে আমরা পাইলাম সিডি সমান সমান হচ্ছে লম্ব, আর এই থিটা কোণ সংলগ্ন এই যে এই ব্যাসার্ধের এই বাহুটাকে বলা হবে ভূমি। এই যে এইটুকু হলো ভূমি। তো আমরা পাইলাম ওডি হচ্ছে হলো ভূমি। এখন আমরা জানি যে tan থিটা, এইখানে একটু এই সূত্রটাকে এখন কাজে লাগাবো। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, অতএব tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত? সিডি, ভূমি কত? ওডি। খেয়াল করে দেখো, এই যে সিডি, এই সিডিটা কিন্তু আসলে
এই বৃত্তের একটা স্পর্শ, সিডিটা কিন্তু এই বৃত্তের একটা স্পর্শ। সুতরাং সিডির পরিবর্তে আমরা লিখতে পারি স্পর্শ। আর এই ওডিটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ, আমরা এখানে লিখলাম ব্যাসার্ধ। স্পর্শ ডিভাইডেড বাই এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা জানি 1 মিটার। সুতরাং আমরা লিখলাম এখানে 1, নিচের একটা মূল্য নাই, যার কারণে স্পর্শ। সুতরাং tan থিটা বলতে আমরা পাইলাম হলো স্পর্শ। এই জন্য আমার এই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এই অনুপাতটার নাম tan দেওয়া হয়েছে। আশা করি লম্ব বাই ভূমিকে কেন tan বলা হয় আমরা সেটা বুঝতে পারছি। এখন আমরা যদি সেকেন্ড বিষয়ে দেখি, তো সেক সমান সমান আমরা কি জানি? দেখো ওই ত্রিভুজেই, এই ত্রিভুজেই যদি সেক নিয়ে কথা বলি, তাহলে সেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কোনটা? ওসি। ভূমি কোনটা? ওডি। তো খেয়াল করে দেখো এই পুরো ওসিটা কিন্তু ছেদক, তাহলে আমরা এটাকে আমরা বলতেই পারি ছেদক। আর এই ওডিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এটা ব্যাসার্ধ। ছেদক ব্যাসার্ধটা যেহেতু 1 মিটার, সুতরাং ব্যাসার্ধের পরিবর্তে লিখলাম 1 সমান সমান পাইলাম আমরা ছেদক। এখানেই কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই ভূমিকে সেক বলা হয়েছে, কারণ সেকের পূর্ণরূপ হলো সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে ছেদক। সুতরাং অতিভুজ বাই ভূমিকে আমরা সেক বলে আখ্যায়িত করব। কেন সেক দ্বারা প্রকাশ করা হয়েছে তা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে আসি আমরা সাইনের ব্যাপার। খেয়াল করে দেখো এখানে কিন্তু আরো একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে, এই যে ত্রিভুজ। এই এখন আমরা দেখব ত্রিভুজ ও এ বি, ও এ বি এ কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। কোণ এ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওবিটা হবে অতিভুজ আর ও এটা হবে ভূমি এবং এবিটা হবে লম্ব। সেই ক্ষেত্রে আমরা জানি sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা ওবি। তো এবি, এই এবিটা কিন্তু আসলে মূলত পুরো জ্যায়ের অর্ধেক, এবং অর্ধ জ্যা। আর ওবিটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। দ্যাট মিন্স তার মান হচ্ছে হলো 1। আমরা আগে ব্যাসার্ধটা লিখে নিই, অর্ধ জ্যা। আর ব্যাসার্ধটা যেহেতু 1 মিটার, সুতরাং আমরা ফলাফল হিসেবে পেলাম অর্ধ জ্যা। তার মানে হলো sin θ সমান সমান আমরা পেলাম অর্ধ জ্যা, tan θ সমান সমান আমরা পেলাম স্পর্শক, আর sec θ সমান সমান আমরা পেলাম ছেদক। এখন তাহলে আমরা পেলাম sin θ = অর্ধ জ্যা, অর্ধ জ্যা। আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত বইয়ে অর্ধ জ্যা হিসেবে sin θ কে উল্লেখ করেছেন। সেই সময় আঙ্গীয় গণিতবিদরা এই অর্ধ জ্যায়ের আঙ্গিক শব্দ না পেয়ে এটাকে তারা উচ্চারণ করলেন জিবা। পরবর্তী প্রজন্মের রাইটাররা এই জিবাকে জব বললেন, যেখানে যে জবর পেশ কোনো কিছু ছিল না। পরবর্তীতে আরবীয় লেখকরা এই জবকে যে জবর আকার দিয়ে সুন্দর একটা শব্দতে পরিণত করলেন, সেটা হচ্ছে জাইব, যার অর্থ হলো গর্ত বা খাদ। পরবর্তীতে ল্যাটিন লেখকরা এই গর্ত বা খাদের জন্য শব্দ নির্ধারণ করলেন সাইনাস। সেই সাইনাস থেকেই মূলত এই সাইনের উদ্ভব। তাহলে আমরা বুঝতে পারলাম সাইন থিটাটা হলো অর্ধ জ্যায়ের ভুল উচ্চারণের ফসল, অর্ধ জ্যায়ের ভুল উচ্চারণের ফসল।
এভাবে ট্যান, সেক এবং সাইনের নামকরণ হয়েছে। আর এর পরবর্তীতে বাকি থাকে তিনটা, কোসেক থিটা, কট থিটা এবং কস থিটা। এখন আমরা দেখব এদেরকে কি বলা হয়। এরা মূলত সাথী। অবাক হওয়ার মতো বিষয়, তাই না? যে ত্রিকোণমিতিতে আবার সাথী কিভাবে আসলো। এখন আমরা সেই সাথীর ব্যাখ্যাটাই করব। দেখো কোসেক, এই যে কো শব্দের অর্থটাই হচ্ছে সাথী। কোট্যানজেন্ট, এখান থেকে আসলে মূলত কট আসছে, তার মানে কটটা হলো ট্যানজেন্টের সাথী। ওরকম কোসাইন, কোসাইন থেকে আসছে কস, তার মানে কসটা হলো তোমার এই সাইনের সাথী। আবার কোসেক, এটা থেকে কোসেক্যান্ট, কোসেক্যান্ট এখান থেকে আসছে হলো কোসেক, তার মানে হলো এই কোসেকটা সেকেন্ডের সাথী। কিভাবে সাথী হলো সেই জিনিসটা এখন আমরা দেখব। আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এই সমকোণী ত্রিভুজের নাম দেব এ বি সি। এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কল্পনা করব এটা থিটা। তাহলে এর সাপেক্ষে আমরা এখানে লিখতে পারি sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তার মানে এবি বাই বিসি। লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তার মানে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তার মানে এবি বাই বিসি। আমরা কোসেক থিটা এটা সমান সমান লিখতে পারি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ কোনটা? অতিভুজটা হলো এসি আর লম্ব কোনটা? এবি। তারপর আমরা লিখব ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি। এরপরে লিখব আমরা কট থিটা। কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব। এরপরে লিখব কস থিটা। কস থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। এরপর আমরা লিখব সেক থিটা। সেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। এইগুলো কিন্তু আমাদের জানা। এখন যদি এই সমকোণী ত্রিভুজের এইটাকে সূক্ষ্মকোণ বিবেচনা না করে এইটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করি এবং তার নাম যদি আলফা দেই, তাহলে এইটার রেসপেক্টে এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। সেই ক্ষেত্রে আমরা পাবো sin আলফা, তখন কিন্তু থিটা লেখা যাবে না। sin আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা এখানে বিসি, অতিভুজ কোণটা এসি। কোসেক থিটা হিসেবে আমরা পাবো এসি বাই বিসি। ট্যান থিটা হিসেবে আমরা পাবো লম্ব বাই ভূমি, তার মানে এখানে থিটা লেখা যাবে না, এখানে লিখতে হবে আলফা। ট্যান আলফা সমান সমান পাবো লম্ব বাই ভূমি। ভূমি কত? এবি। কট আলফা হবে এবি বাই বিসি। কজ আলফা হবে তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা? এবি বাই অতিভুজ, অতিভুজ কোনটা? এসি। তাহলে সেক আলফা হবে এসি বাই এবি। একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে এই যে সাইন বিসি বাই এসি, এই ক্ষেত্রে খেয়াল করে দেখো কস বিসি বাই এসি। তাহলে কি আমরা বলতে পারি না যে সাইনের সাথী হলো কস? আর এখানে একটু খেয়াল করে দেখো কোসেক আলফা, এই জিনিসটা এসি বাই বিসি, সেক এসি বাই বিসি। তাহলে কি আমরা বলতে পারি না সেক হলো কোসেকের সাথী? আবার ট্যান আলফা
ইকুয়াল টু বিসি বাই এবি। এখানে খেয়াল করে দেখো কট থিটা বিসি বাই এবি, তাহলে আমরা বলতে পারি না যে কট হলো tan এর সাথী, তাহলে আমরা পাইলাম sin এর সাথী হলো cos, sec এর সাথী হলো cosec এবং tan এর সাথী হলো cot। এখন আমরা সুপার হেক্সাগন অর্থাৎ সুষম ষড়ভুজের সাহায্যে এই সূত্রগুলোকে একটু মনে রাখার কৌশল রপ্ত করব। তাহলে এটা যদি আমাদের সুপার হেক্সাগন অর্থাৎ সুষম ষড়ভুজ হয়, তাহলে এখান থেকে যদি আমি স্টার্ট করি তাহলে আমাকে লিখতে হবে, এটা শুরু করলাম আমি tan থেকে, এখানে tan থিটা, এই জায়গায় tan এর সূত্র আমরা কি জানি, tan এর সূত্র আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে tan এর সাথে সাথে আমি এই জায়গায় শুধু লিখলাম sin থিটা, এই জায়গায় লিখলাম cos থিটা, এই জায়গায় লিখলাম cot থিটা। খেয়াল করে দেখো, এখন আমি কি লিখব, sin tan থিটা সমান সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা। এইজন্য আমরা এটা সিরিয়ালে লিখলাম ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে আমরা এই নামকরণগুলো। তো আমরা এখন এইটার মাধ্যমে এই সূত্রগুলোকে একটু বোঝার চেষ্টা করি। তো আমরা ঘড়ির কাঁটার দিকে যাব, ঘড়ির কাঁটার দিকে যদি যাই তাহলে আমরা সূত্র লিখতে পারি tan থিটা সমান সমান, এটা একটা সূত্র হবে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। আবার যদি এখান থেকে এই দিকে আসি, এই দুটো নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো sin থিটা সমান সমান cos থিটা বাই cot থিটা, cos থিটা বাই cot থিটা। আবার যদি আমরা অনুরূপভাবে এখান থেকে এখানে আসি তাহলে পাবো আমরা cos থিটা ইজ ইকুয়াল টু cot থিটা বাই cosec থিটা। এখন যদি আমরা cot থিটা থেকে আসি তাহলে আমরা পাবো cot থিটা সমান সমান cosec থিটা বাই sec থিটা। এখন যদি আমরা এখান থেকে আসি তাহলে পাবো cosec থিটা সমান সমান sec থিটা বাই tan থিটা। এখন যদি আমরা sec থেকে আসি তাহলে পাবো sec থিটা ইজ ইকুয়াল টু tan থিটা বাই sin থিটা। এগুলো কিন্তু ত্রিকোণমিতির সূত্র, আমরা এগুলো ত্রিকোণমিতির সূত্র হিসাবে জেনে রাখার চেষ্টা করব। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এইখান থেকে আর কি কি সিস্টেমে এই সূত্রগুলোতে আসা যায়। এখন আমরা সেন্টারে একটা ওয়ান কল্পনা করলাম, তো আমরা এই সাথীগুলোকে একটা স্ট্রেট লাইনে লিখব, এই সাথীটাকে একটা স্ট্রেট লাইনে লিখব, এই সাথীদেরকে একটা স্ট্রেট লাইনে লিখব। খেয়াল করে দেখো, যার যে সাথী তার সাথে গুণন করলে ফলাফলটা হবে 1। sin থিটা এবং cosec থিটা পরস্পর সাথী, সুতরাং তাদেরকে গুণন করলে হবে হচ্ছে 1। তাহলে আমরা লিখতেই পারি sin থিটা ইনটু cosec থিটা সমান সমান 1। এটা একটা সূত্র, যেখান থেকে আমি লিখতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা, অথবা আমি cosec থিটা যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো 1 বাই sin থিটা। দুই নম্বরে হলো যদি আমরা tan এবং cot এটাকে যদি গুণন করি, tan থিটা আর সাথীকে যদি গুণন করি cot থিটা, তাহলে ফলাফল হিসেবে পাবো আমরা 1। এখান থেকে আমি লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা। তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই tan থিটা। আবার আমি যদি cos থিটা এবং sec থিটা এই দুটো সাথীকে গুণন করি তাহলে আমরা পেয়ে যাব 1। এখান থেকে আবার আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা আর sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। এগুলো কিন্তু ত্রিকোণমিতির সূত্র। এখন এই হেক্সাগনের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মৌলিক সূত্রগুলো যে আছে সেই মৌলিক সূত্রগুলো ব্যাখ্যা করা শিখব। আমরা প্রত্যেকটি মৌলিক সূত্র মানেই বর্গ থাকতে হবে, তাই প্রত্যেকটি জায়গায় আমরা স্কয়ার করে নিলাম, স্কয়ার করলাম। এখন এখানে মোট ত্রিভুজ আছে 6টা, যেহেতু আমি tan থেকে শুরু করেছি সুতরাং এটা হবে 1 নম্বর ত্রিভুজ,
এটা হবে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা স্কয়ার। আমরা স্কয়ারের কাজ করব দেখে সবগুলাই জোড় নাম্বার ত্রিভুজগুলোকে নিয়ে কাজ করব। তাহলে জোড় নাম্বার ত্রিভুজ আছে এটা, জোড় নাম্বার ত্রিভুজ এটা, জোড় নাম্বার ত্রিভুজ হলো এটা। এখন একটু খেয়াল করে, তাহলে জোড় নাম্বার ত্রিভুজগুলো আমরা লিখব 2, 4, 6। এই ত্রিভুজ থেকে যদি আমরা আসি তাহলে এই জায়গায় দেব প্লাস চিহ্ন এবং ঘড়ির কাঁটা বিপরীত দিকে আসবো। এখান থেকে যাত্রা শুরু করে ঘড়ির কাঁটা বিপরীত দিকে এসে অনের কাছে থামবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। যেহেতু ঘড়ির কাঁটা এই দিক থেকে ঘুরে এই দিকে আসতেছে, খেয়াল করে দেখো ঘড়ির কাঁটা এই দিক থেকে ঘুরে এই দিকে আসতেছে, তাহলে আমরা কি পেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতেই পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি অবশ্যই এটা থেকে মডিফাই করে এভাবেও লিখতে পারি। আবার cos স্কয়ার থিটা যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা গেল প্রথম নাম্বারের জন্য। এখন আমরা 3 নাম্বারটা বাদ দিয়ে 4 নম্বরে আসবো। 4 নম্বরের ক্ষেত্রে এই জায়গায় প্লাস দেব এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে এদিকে আসবো। তাহলে খেয়াল করে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে থামছে যে এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে এখান থেকে যাত্রা শুরু করলে এখানে হবে কত 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা 2 নম্বর সূত্র পাবো 1 প্লাস cos স্কয়ার থিটা। 1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। এই যে cos স্কয়ার থিটা। এখান থেকে আমি যদি কাজ করি তাহলে পাবো cos স্কয়ার থিটা, এই প্লাসটা মনে গেলে হবে মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস 1। এখন 3 নম্বর যে সূত্রটা আমরা দেখব সেটা হলো, এখন 5 নম্বরের ঘরটা চলে যাবে 6 নম্বর জোড়ের ঘর। এখানে যেহেতু থামলো এখানে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসতে হবে। তাহলে এখানে কি আছে tan স্কয়ার থিটা, এই যে প্লাস চিহ্ন দিয়ে 1 tan স্কয়ার থিটা প্লাস 1 সমান আমরা পাবো sec স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতেই পারি tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এখন আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা, এটা এই পাশে নিয়ে গেলে হবে মাইনাস, তাহলে এই পাশে থাকলো 1। আমি আরো একটা সূত্র এটা থেকে লিখতে পারি, সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। এখন এই কয়টা সূত্র হচ্ছে না আমাদের মৌলিক সূত্র, এই মৌলিক সূত্রগুলোকে আমাদের জানার চেষ্টা করতে হবে। তাহলে ত্রিকোণমিতিতে এখানে লেখা এগুলো একটা সূত্র এবং এখানে যে লিখেছি এগুলো একটা সূত্র, এখান থেকে যে মৌলিক সূত্রগুলো বের করতে বিপরীত সূত্রগুলো লিখলাম এটা একটা সূত্র, এবং এখান থেকে যে মৌলিক সূত্রগুলো বের করলাম এগুলো সূত্র। এই সূত্রগুলাই সাধারণত ত্রিকোণমিতিতে ব্যবহৃত হয়। এখন আমরা ত্রিকোণমিতির মৌলিক যে সূত্রগুলো আছে, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই বিষয়গুলো জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। এখন আমরা জ্যামিতিক উপায়ে ত্রিকোণমিতির মৌলিক সূত্রগুলোকে প্রমাণ করার চেষ্টা করব। মৌলিক সূত্র কি কি? এক নম্বর হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দুই নম্বর হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তিন নম্বর হলো cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা জ্যামিতিক উপায়ে প্রমাণের জন্য মনে করি কোণ x ও y, এই কোণটা হলো থিটা। এখানে যা মনে করলাম বিশেষ নির্বাচনে তাই লিখবো, যে মনে করি কোণ x ও y ইজ ইকুয়াল টু থিটা। অবশ্যই এই কোণটা সূক্ষ্মকোণ, যার কারণে লিখলাম যা সূক্ষ্মকোণ। এখন এই আমাদের প্রমাণ এই ত্রিকোণমিতির বিষয়গুলো প্রমাণ করার জন্য তো অবশ্যই সমকোণী ত্রিভুজ লাগবে। তাই এই ও y রেখাগুলোর যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু আছে, সেখান থেকে P নামে একটা বিন্দুকে আমি আইডেন্টিফাই করলাম, অর্থাৎ মনে করলাম P হলো ও y এর উপর
যে কোনো একটি বিন্দু। এই কথাটাই মনে করলাম পি ও আই এর উপর যে কোনো একটি বিন্দু মানে পছন্দ করা একটা বিন্দু, সেই বিন্দু পি হতে ও এক্স এর উপর পিএম লম্ব রেখা অঙ্কন করলাম। যদি পিএম লম্ব রেখা অঙ্কন করি তাহলে এই জায়গায় কোণটা উৎপন্ন হবে 90 ডিগ্রি। এই কথাটাই আমরা এখানে লিখেছি যে পি হতে ও এক্স এর উপর পিএম লম্ব টানি। যদি এখানে লম্ব হয় তাহলে পি ও এম এই ত্রিভুজটা হবে, তাহলে ত্রিভুজ পি ও এম এ কোণ পি এম ও এই কোণটা হবে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা হবে অতিভুজ। আর এই কথাটা আমরা এখানে লিখেছি যে ওপি টা হলো অতিভুজ, আর অবশ্যই তাহলে ওএম টা হবে ভূমি। এই কথাটা আমরা এখানে লিখেছি যে ওএম ইজ ইকুয়াল টু ভূমি, আর এই পিএম টা হবে এখানে লম্ব। এখন ত্রিভুজ পি ও এম এ একটু খেয়াল করে দেখি আমাদের প্রমাণের বিষয়ের ক্ষেত্রে কোন কোন অনুপাত দরকার। দরকার সাইন, দরকার কস। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা সাইন থিটা সমান সমান বের করে নিই। সাইন থিটা সমান আমরা জানি সাগরের লবণ অনেক, সাগরের লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান আমরা পাই হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন যদি আমরা এটাকে স্কয়ার করি তাহলে কিন্তু পিএম বাই ওপি এটার উপর স্কয়ার করতে হবে। এখন আমরা এই জিনিসটাকে পিএম এর উপর স্কয়ার ওপি এর উপর স্কয়ার লিখতে পারি। এটা একটা আমরা সমীকরণ দিলাম। আবার অথবা এবং খেয়াল করে দেখো আমার আরেকটা জিনিস দরকার, সেটা হলো cos থিটা। এই ত্রিভুজ থেকে আমরা যদি cos থিটা বের করতে চাই তাহলে আমরা জানি কক্ষের ভূত অনেক অথবা কবরে ভূত অনেক। তার মানে কি কবরেতে cos, ভূততে ভূমি, আর অনেকতে অতিভুজ। তাহলে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তার মানে ওএম বাই ওপি। এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে এই পাশেও স্কয়ার করতে হবে। ফলাফল হিসেবে আমরা পাবো cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওএম স্কয়ার ওপি স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ। এটা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, এবার তৃতীয় স্টেপ। খেয়াল করে দেখো ত্রিভুজ পি ও এম এত এ যদি পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এত এ পিথাগোরাসের উপপাদ্য হতে পারে এখন ত্রিভুজ পি ও এম এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন একটু খেয়াল করে দেখো এখন আমরা কি করব, একটু খেয়াল করে দেখো এখানে সাইনের জন্য পিএম স্কয়ারের নিচে প্রয়োজন ওপি স্কয়ার, কসের জন্য ওএম স্কয়ারের নিচে প্রয়োজন ওপি স্কয়ার। তার মানে দুটো জায়গাতে কিন্তু ওপি স্কয়ার লাগবে। তাই এই সমীকরণটাতে আমরা উভয় দিকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করব। উভয় দিকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করলে পিএম এর নিচে ওপি স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, ওএম স্কয়ারের নিচে ওপি স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। এই কথাটা আমরা এখানে লিখে দেব যে উভয় দিকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা কি পেলাম, এইটা একটা করতে গেল হলো 1 পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। আমরা লিখলাম sin স্কয়ার থিটা প্লাস ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। এইভাবে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে পারি। খুব সোজা একটা জিনিস। এখন এইটার পরিবর্তে যদি আমাদের আসে 2 নাম্বারটা তাহলে সেটা আমরা কিভাবে প্রমাণ করব। এখন আমরা 2 নাম্বার মৌলিক সূত্রটি প্রমাণ করব জ্যামিতিক উপায়ে। সেম প্রসেস, একই সিস্টেমে কোণ x ও y সমান সমান আমরা থিটা নিলাম এবং y এর উপর p যে কোনো একটা বিন্দু নেব, p হতে ওx এর উপর pm লম্ব রেখা অঙ্কন করব। তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, যার অতিভুজ হবে হচ্ছে OP,
লম্ব হবে হচ্ছে PM এবং ভূমি হবে হলো OM। এই কথাটাই আমরা এখানে লিখে নেব। তারপর ত্রিভুজ POMA আমাদের এখন প্রমাণের বিষয়টা কি? প্রমাণের বিষয়ের ক্ষেত্রে লাগবে এখন সেক, লাগবে হচ্ছে tan। তাই আমরা এই ত্রিভুজ থেকে tan থিটা সমান আগে বের করে নিই। tan থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি, তার মানে PM বাই OM। যদি আমরা এটাকে বর্গ করি তাহলে পাই PM স্কয়ার OM স্কয়ার। এটা এক নম্বর সূত্র, এক নম্বর সমীকরণ। এবং আমাদের প্রমাণের জন্য আমার দরকার sec থিটা। তো আমরা জানি sec থিটা সমান সমান cos এর বিপরীত, cos টা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec এর ক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে পাবো OP স্কয়ার বাই OM স্কয়ার, দুই নম্বর সমীকরণ। এখন ত্রিভুজ OPM এত এ পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। দেখো প্রমাণের জন্য লাগবে আমার tan আর sec, যার জন্য প্রত্যেকটি সমীকরণের নিচে আছে OM স্কয়ার OM স্কয়ার। তাই এই সমীকরণটা উভয় পক্ষে আমরা OM স্কয়ার দ্বারা ভাগ করে পাই। তাই উভয় পক্ষে আমরা দেখো এই সমীকরণটা প্রমাণের জন্য তাই এই সমীকরণের উভয় দিকে OM স্কয়ার দ্বারা ভাগ করে আমরা এই সমীকরণটা পেলাম। এখন এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। এটার পরিবর্তে আমরা লিখতে পারবো tan স্কয়ার থিটা, আর এটার পরিবর্তে আমরা কেটে কেটে দিয়ে লিখতে পারবো 1। সর্বশেষ ইকুয়েশনটা দাঁড়াবে is equal to 1। এটাই হলো আমাদের দ্বিতীয় নম্বর সূত্র। এখন তৃতীয় নম্বর সূত্রটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে কোসেক থিটা আর হচ্ছে কট থিটা। তাই আমরা এই সমীকরণ থেকে কোসেক এবং কট থিটাগুলা বের করে নিই। সেম প্রসেস আগাবো। এখানে আমার কট আর কোসেক প্রয়োজন, তাই কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব, এটা আমরা জানি। এটাকে আমরা বর্গ করব, পাবো OM স্কয়ার ডিভাইডেড বাই PM স্কয়ার। এবং আমার দরকার হলো কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কারণ সাগরের লবণ অনেক, এটা হচ্ছে হলো সাইনের ক্ষেত্রে, তাই কোসেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কোসেক থিটার পরিবর্তে হবে OP বাই PM, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। যদি এটাকে আমরা বর্গ করি তাহলে পাবো OP স্কয়ার OM স্কয়ার। এখন ত্রিভুজ POMA ওই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। প্রমাণের জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটির নিচে PM স্কয়ার আছে, প্রত্যেকটির নিচে PM স্কয়ার আছে। সুতরাং আমরা এই সমীকরণের উভয় দিকে PM স্কয়ার দ্বারা ভাগ করে পাই। দেখো OP স্কয়ার বাই PM স্কয়ার সমান সমান লেখা যায় cosec স্কয়ার থিটা। PM স্কয়ার বাই PM স্কয়ার কেটে গেলে থাকে 1। OM স্কয়ার বাই PM স্কয়ার, OM স্কয়ার বাই PM স্কয়ার সমান সমান লেখা যাবে cos স্কয়ার থিটা। অতএব আমরা পাবো এটার পাশে আসলে হবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মৌলিক সূত্রগুলোর সর্বশেষ সূত্র। আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকবে। কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কোথায় অসুবিধা হলো। আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য।